দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের উত্তর আমেরিকা স্টুডিও থেকে। সাথে আছি বাবু কামরুজ্জামান। আমাদের এই প্রবাসের কথার নিয়মিত আয়োজনে আজকে সংবাদপত্রের এই সপ্তাহ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে সময় দিয়েছেন একজন সিনিয়র সাংবাদিক, আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ। স্বাগত জানাচ্ছি সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে একটু আপনার সঙ্গে আলোচনা শুরু করবার আগে দর্শকদের সাথে আমরা এই অনুষ্ঠানে নিয়মিত সংবাদপত্রের এই সপ্তাহের যে প্রধান প্রধান শিরোনামগুলো আমরা একটু দর্শকদের সাথে শেয়ার করতে চাই। আমরা যদি ঠিকানা পত্রিকা ধরেই, এখানকার সব থেকে প্রচলিত যে পত্রিকা ঠিকানা পত্রিকার আজকে শিরোনামটা একটু শোনাই। শুরুতে আমরা দেখছি হাসিনা দিল্লিতে নো রিটার্ন পয়েন্টে ঢাকা, ইউনূসের চীন মিশনে মোদি, এটি আজকের প্রধান আমরা দেখছি। আর পাশাপাশি একটি শিরোনাম দেখতে পাচ্ছি যে কুট চালে হুমকিতে দেশের অর্থনীতি, রমজানে বাজার নিয়ন্ত্রণে সফল, আইন শৃঙ্খলা রক্ষায় বিফল, যেটি বাংলাদেশ সরকারকে নিয়ে বলা হয়েছে। আমরা যদি একটু ঠিকানার পর আসি, আজকাল যে পত্রিকাটি সেটি দেখতে পাচ্ছি, সাপ্তাহিক আজকাল। আজকালের শিরোনাম আমরা দেখছি যে ভারতীয় দূরবীনে জাতিসংঘ মহাসচিবের সফর। একই সঙ্গে আমরা দেখছি যে পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ বন্ধের হুমকি কানাডার, সেখানে আবার একটি দ্বন্দ্বের জায়গা। আমরা এরপর আরেকটি পত্রিকা ধরে যদি একটু কথা বলি, যে সাপ্তাহিক বাঙালি যে পত্রিকাটি রয়েছে এখানে কিন্তু আমরা দেখছি যে চলমান ট্রাম্প ইস্যুতে অর্থাৎ মার্কিন ইস্যুতে তারা আজকে শিরোনামটি করেছেন। ফোর্বস, টাইম, ব্লুমবার্গ, সিএনএন অর্থনীতিবিদদের একটি পূর্বাভাসকে ধরে হেডলাইনটি করেছেন আমেরিকায় আরেকটি মন্দা আসছে, এরকম একটি শিরোনাম। আমেরিকায় আরেকটি মন্দার পূর্বাভাস তারা দিয়েছেন। আর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের সাথে ইফতার করলেন ডক্টর ইউনূস ও গুতেরেজ। আমরা এটা ধরেও আপনার সঙ্গে নিশ্চয়ই পরে কথা বলবো। এরপর আমরা আর দু একটি পত্রিকা নিয়ে দর্শকদের সাথে আলোচনা করতে চাই। বাংলা পোস্ট রয়েছে। বাংলা পোস্ট মাস্কের চোখ কর পরিশোধের সফটওয়্যারের দিকে। আমরা দেখেছি যে ইলন মাস্ক এবং ট্রাম্পের মধ্যে যে মৌন দ্বন্দ্ব বা মৌন যুদ্ধ, সেটির শিরোনাম লক্ষ্য করছি। এরপর আরেকটি সাপ্তাহিক প্রবাস পত্রিকা, সেটি ধরে যদি একটু বলি, সেখানে আমরা আজকে শিরোনামগুলো দেখি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে বেশিরভাগ দলের সময় ক্ষেপণ, কতদূর এগুলো বাংলাদেশের জাতীয় ঐক্য। বাংলাদেশের জাতীয় ঐক্যকে ধরেই এই সাপ্তাহিক প্রবাস আজকে শিরোনামটি করেছেন। এবং পাশাপাশি আমরা দেখছি যে ট্রাম্পের ধমকে কাজ হচ্ছে না, এরকম একটি শিরোনাম করেছেন। আমেরিকা ফার্স্ট, বিভিন্ন ইস্যুতে পাল্টা আঘাত আসছে প্রশাসনের উপর। আমরা এটা ধরেও হয়তো আপনার সঙ্গে একটু কথা বলতে পারবো। আমরা দেশ পত্রিকাটি একটু আলোচনা করতে চাই। দেশ যে পত্রিকা সেটি আজকে যে শিরোনামটি করেছে, হঠাৎ ভারতের সুর বদলের নেপথ্যে কি। আমরা দেখছি যে হঠাৎ ভারতের সাথে একটা সুর বদলের একটি আভাস লক্ষ্য করা যাচ্ছে এবং সেটিকে ধরে আজকের এই শিরোনামটি করা হয়েছে। সাদা কালো বলে একটি পত্রিকা রয়েছে, এখানে বেশ প্রচলিত। সাদা কালোর শিরোনাম, হাসিনার গণহত্যার বিচার মে মাসে। আমরা দেখছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বরাত দিয়ে বলা হয়েছে 3 মাসের মধ্যে মৃত্যুদণ্ডের রায়ের সম্ভাবনা। সুপিরিয়র কমান্ড হিসেবে 3 শতাধিক হত্যা মামলা, গণহত্যা প্রমাণে জীবন্ত চাঞ্চল্যকর এভিডেন্স রয়েছে, আসিফ নজরুল এরকম মন্তব্য করেছেন। আমরা সবগুলো পত্রিকার শিরোনাম দেখছিলাম, এবার আলোচনায় ফিরতে চাই। শুরুটা করতে পারি যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো, যে আপনি এখানকার যে কথাটি না বললেই নয়, যে শুধুমাত্র একজন সিনিয়র সাংবাদিক নন, আপনি বেশ পুরনো প্রবাসী নামের যে পত্রিকাটি সেটি সম্পাদক প্রকাশক ছিলেন, দীর্ঘ সময় সেই পত্রিকাটির সাথে যুক্ত ছিলেন। সব মিলিয়ে একজন সিনিয়র সাংবাদিক হিসেবে এই মুহূর্তে যদি দেশের রাজনীতি নিয়ে আমরা আলোচনাটা শুরু করি, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ কেমন দেখছেন আসলে? নানা ঘটনা ঘটছে, তো আপনার পত্রপত্রিকায় যে সমস্ত হেডলাইন দুটো, বিশেষ করে যে ভারতীয় দূরবীনে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর, এইটা একটা। তারপর আরেকটা পত্রিকা হেডলাইন করেছে যে ডক্টর ইউনূস চীন সফর করবেন, এই খবরে বা এটা দেখে একেবারে থ বনে গেছেন মোদি ইত্যাদি। বাংলাদেশে এখন যেটা ঘটছে, একটা অর্থনৈতিক মন্দা যেটা, সেটা এখনো তারা কাটিয়ে উঠতে পারেননি। কারণ আমাদের ফরেন রিজার্ভের কিছু উন্নতি হয়েছে দেশের, কিন্তু এখনও খুব সংকট অবস্থায় আছে, এই একটা। আরেকটা হচ্ছে যে বিদেশ থেকে রেমিটেন্স বাংলাদেশিরা যে অর্থ পাঠান সেটা বেড়েছে, কিন্তু বিদেশি যে ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসতো সেটা নেগেটিভ এখন। মোদির একটা রেটিং আছে ইন্টারন্যাশনাল, কোন দেশের অর্থনৈতিক অবস্থা কি, মন্দার অবস্থা কি, মুদ্রাস্ফীতি কি ইত্যাদি তারা প্রগনোসিস করে। তাদের রেটিংয়ে বাংলাদেশ আগের চাইতে আর একটু নিচের দিকে গেছে। রাজনৈতিক দিকটা সেটা কথা বলা উচিত। চীন সফর করছেন ডক্টর ইউনূস, এতে মোদি হওয়ার কোনো কারণ নেই, কারণ তাদের রাডারে এটা আছে, উনি চীন যাবেন, আগে থেকে কথা আছে। এবং চীনের সাথে ভারতের সম্পর্ক টানাপোড়েন আছে, বর্ডার নিয়ে তাদের সমস্যা আছে ইত্যাদি। আবার বাংলাদেশেরও ভারতের ব্যাপারে উদ্বেগের কারণ আছে, যে বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের পতনের পরে ওনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে,
এবং বাংলাদেশের মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা তার বিচার করার কথা বলছে, তার পক্ষ থেকে বাংলাদেশ সরকার আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে ফেরত দেওয়ার জন্য বারবার বলা হয়েছে। তা ভারত এ ব্যাপারে দেখা যাবে এই ধরনের, এখনো পর্যন্ত এটা বলেনি যে আমরা ফেরত দেব না, কিন্তু ফেরত দেবেন এরকম লক্ষণ তারা প্রকাশ করেননি। এখানে আরেকটা কথা উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন, সম্ভবত ভারতের প্রধানমন্ত্রী প্রথম ব্যক্তি অথবা প্রথম দু একজনের মধ্যে, একজন রাষ্ট্রনায়কদের মধ্যে, যে তাকে কংগ্রাচুলেট করে উনি স্টেটমেন্ট দিয়েছেন। ফলে এমন না যে এই সরকারের প্রতি অস্বীকৃতি বা স্বীকৃতি জ্ঞাপনে অস্বীকৃতি এরকম কোনো না, তারা বাস্তবতাটা স্বীকার করে নিয়েছে, এটা বলা উচিত। পরবর্তীতে টানাপোড়েন দুই দেশের সম্পর্কে আগেও অনেক সময় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। পার্শ্ববর্তী দুটো দেশ, নানা ইস্যু আছে, আমাদের অনেক জেনুইন গ্রিভেন্স আছে বাংলাদেশের, ওদের কিছু কিছু গ্রিভেন্স থাকতে পারে ইত্যাদি। এইটা একটা দিক। ফলে বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগ থাকতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার বা বাংলাদেশ থেকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এমন কোনো লক্ষণ আমি দেখছি না। কারণ বাংলাদেশ অস্থিতিশীল হলে সেটা ভারতের স্বার্থেরও অনুকূল না, প্রতিকূল। তাদের সাথে একটা বড় ব্যবসায়িক ছাড়াও বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, বাংলাদেশের ব্যাপারে তাদের কনসার্নটা কি, রাজনৈতিক বিশ্লেষণে যাওয়া যেতে পারে একটা। সেটা হচ্ছে যে বিভিন্ন যে কমিশন গঠন করা হয়েছিল অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে, কয়েকটা রিপোর্ট তো তাদের কাছে দিয়েছে, এবং এইসব রিপোর্টের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অনেকের সাথে সরকারের আলোচনাও হয়েছে, এবং তার ভিত্তিতে কিছু সংস্কারের কথা বলা হচ্ছে। এখন সংস্কারের ব্যাপারে আরেকটা লেটেস্ট ঘটনা আছে, সেটা হচ্ছে কয়েক মাস আগে ডক্টর ইউনূস বলেছিলেন এই বছরের ভিতরে অথবা জুন নাগাদ, খুব বেশি হলে আগামী বছরের মাঝ বরাবর নির্বাচন হতে পারে। পরবর্তীতে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এবং আরও অন্যান্য রাজনৈতিক কিছু দলের যখন চাপ দেওয়া হয়েছে বারবার, তখন সরকার পক্ষ থেকে বলা হয়েছিল, এমনকি ডক্টর ইউনূসও বলেছিলেন এই বছরের ডিসেম্বর, খুব বেশি হলে আগামী বছরের জানুয়ারি, এই ধরনের কথা বলেছে। কিন্তু জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরাস ঢাকায় গেলেন, তার সাথে কথা বলতে গিয়ে তিনি আবার এই পরশু তিনি আবার এটা বলেছেন, অল্প সংস্কার হলে, সংস্কার যদি অল্প কয়েকটা বিষয় নিয়ে হয় তাহলে বছরের ডিসেম্বর মধ্যে হতে পারে, তা না হলে আগামী বছরের জুনে। এইখানে এই জুনের বিশ্লেষণটা দরকার। মে মাস থেকে বাংলাদেশে ভয়ঙ্কর গরম শুরু হয়, তো মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই আবহাওয়ায় বাংলাদেশে নির্বাচন হবে না কখনো, এটা একেবারে বলা উচিত না, কিন্তু হওয়া প্রায় অসম্ভব এরকম। তো ফলে জুন মাসের কথা বলা হচ্ছে মানে আগামী বছরের শেষ দিকের কথা বলা হচ্ছে বাস্তবপক্ষে, এই একটা দিক আছে। আরেকটা হচ্ছে এই যে নতুন যে নাগরিক পার্টি হলো, ছাত্ররা, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা মিলে যে দলটা করেছে, জামায়াতের পক্ষ থেকে যেমন বলা হচ্ছে, বিশেষ করে নাগরিক পার্টির পক্ষ থেকে তারা সংস্কারগুলো অধিকাংশ সম্পন্ন করতে চায় নির্বাচনের আগে। কিন্তু একটা সংশোধন করে সম্প্রতি তারা বলেছে চাপের মুখে, কৌশলগত, কিন্তু সেটা হচ্ছে তারা বলছিল দুটো নির্বাচন, প্রথমে হবে গণপরিষদের, গণপরিষদ শব্দটা অনেকে বোঝেন না, সংবিধান প্রণয়নকারী সংসদ, সংবিধান সংসদ মানে একটা নতুন সংবিধান করতেই হবে, তারা এতে তাদের বক্তব্য আগেটা ছুঁড়ে ফেলে দিতে হবে। এক, নতুন সংবিধান করার জন্য একটা সংবিধান পরিষদ গঠন করা হবে, সংসদ, এটা, তারপরে পার্লামেন্টের, সংসদের নির্বাচন, জাতীয় সংসদের। এখন বিএনপির চাপের মুখে তারা বলছে যে না, মানে দুটো একসাথে হতে পারে, ঘটনাটা দুটো একসাথে হয় না, দুটো আলাদা পরিষদের নির্বাচন হচ্ছে না। এটার ঐতিহ্য পাকিস্তানের ক্ষেত্রে ঐতিহ্য ছিল, অন্য দুই একটা দেশের উদাহরণ টানা যায়। সেটা হচ্ছে সংবিধান প্রণয়ন পর্যন্ত মেয়াদে ওই নতুন নির্বাচিত সংসদ সংবিধান সংসদ হিসাবে বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ হিসাবে দায়িত্ব পালন করবে। সংবিধান প্রণয়নের পরে তারপরে সেটা পার্লামেন্ট হয়ে যাবে, ওই একই সংসদ। তার মেয়াদ হয়তো ওই সংবিধান পরিষদে ঠিক করে দেবে, যেহেতু আমরা 1 বছর নিলাম বা 6 মাস নিলাম বা 2 বছর নিলাম, 5 বছরের বাকিটা মেয়াদ ওরা থাকবে, তারপর নির্বাচন করবে। অথবা এরা বলে দেবে যে যেহেতু অরিজিনালি এটা
মানে সংবিধান হয়েছে, নির্বাচিত হয়েছে প্রধানত, ফলে ওরা আর মাত্র 1 বছর, তারপরে তারা নির্বাচনে যাবে, এইরকম একটা। ফলে ঘটনা এখানে কৌশলগত একটা ব্যাপার আছে ছাত্রদের। ফলে ধারণা হচ্ছে যে একটা যুগপৎ কৌশলভাবে অগ্রসর হচ্ছে একটা। 2 নম্বর, তাদের ভোকাবুলারি যেসব শব্দ তারা ব্যবহার করছে, একটা খেয়াল করেন, তারা পরিবারতান্ত্রিক ডাইনেস্টিক রুলের বিরুদ্ধে কথা বলছে, অতীতে যারা ইত্যাদি দুর্নীতি করছে এগুলোর কথা বলছে। সেই তালিকা যদি আপনি ধরেন, শেখ হাসিনার সরকার চলে গেল, উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাইনেস্টিক রুল প্রবর্তন করেছেন, করার চেষ্টা করছেন, এটা তার বিরুদ্ধে তো অভিযোগ আছেই, বা লোকেও দেখেছে। অপর ডাইনেস্টিক রুলটাকে বিএনপি জিয়াউর রহমানকে নিয়ে করবে। তো সেটা কারণটা কি একটু দেখেন, জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, 1। 2 নম্বর, কি হিসাবে উনি প্রতিষ্ঠানে এসেছিলেন, জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে সেই ইমেজ ব্যবহার করে তাকে দলের প্রধান করা হয়েছে, এবং যেই দিন থেকে দলের প্রধান করা হয়েছে এই পর্যন্ত তিনি সেটার প্রধান হিসেবে আছেন। অসুস্থ থাকার কারণে আগে তিনি তার নিজের পুত্রকে কোন নির্বাচনী প্রক্রিয়া ছাড়া নিজের পুত্রকে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছিলেন, ভাইস চেয়ারম্যান। এখন গত কয়েক বছর থেকে তিনি জেলখানায় ছিলেন, অসুস্থ ছিলেন, মানে অন্তরীণ অবস্থায় ছিলেন ইত্যাদি কারণে তার পুত্রকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন। 2 নম্বর হচ্ছে কয়েক মাস, এই বোধহয় গত মাসে সম্ভবত, প্রতি বছর নতুন সংসদ যখন যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেস যখন হয়, আমাদের সময় বোধহয় কমে যাচ্ছে, সংসদ হয়, তখন একটা কংগ্রেশনাল প্রেয়ার সার্ভিস হয় এখানে ওয়াশিংটনে। সেখানে কে এসেছিলেন বাংলাদেশের পক্ষ থেকে? বিএনপির পক্ষ থেকে 3 জন এসেছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরেকজনকে যেন, আর তারেক জিয়ার কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। তার মানে ওরা অলরেডি, এবং তাদের দলের পক্ষ থেকে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয়েছে তিনি ভবিষ্যৎ দলের উত্তরাধিকারী। তো ফলে এই যে ছাত্ররা বলছে, এই যে নাগরিক পার্টি, যে উত্তরাধিকার রাজনীতি, ডাইনেস্টিক রুল তারা চায় না, ঘটনা সেখানে আরেকটা হয়েছে। আমরা একটু যদি আজকের পত্রিকার অনেকগুলো শিরোনাম আমরা দর্শকদেরকে বলছিলাম, সেখানে আমরা যদি একটু বাংলাদেশ প্রসঙ্গে ছিলাম, একটু আন্তর্জাতিক প্রসঙ্গে আসি বা প্রসঙ্গে আসি। আমরা আজকে সাপ্তাহিক বাঙালির যে শিরোনামটা ছিল যে আমেরিকায় আরেকটি মন্দা আসছে, এবং আরও একটা দেখছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যে নীতি, তাই অনেক কিছু আসলে তিনি যে মার্কিনীদের হয়ে কাজ করবেন সেই জায়গায় প্রশাসনের অনেক তোপের মুখে তিনি এখন পড়ছেন। সেই জায়গাটি সব মিলিয়ে আমেরিকার একটি মন্দা আসার বিষয়টিকে কিভাবে দেখেন, এবং ট্রাম্পের যে অবস্থান আসলে দেখছেন, সেটি আসলে বৈশ্বিক রাজনীতি চিন্তা করলে, ভূ রাজনীতি চিন্তা করলে সেটি একটু সাংঘর্ষিক মনে করেন কিনা? এটা একটা আমেরিকায় মন্দা আসছে, এটা যখন অর্থনীতিবিদরা এই সম্পর্কে আশঙ্কা প্রকাশ করছিলেন যে তার নীতির কারণে ট্রাম্পের, তখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে ফক্স নিউজের একটা ইন্টারভিউতে, তিনি বলেন যে হতেও পারে, তিনি এটা অস্বীকার করেননি। ফলে তার ওই বক্তব্যের কারণে এই পালে হাওয়া লেগেছে এই কথাটার। আরেকটা হচ্ছে তার নীতির কারণে তিনি আসে পুরো বিশ্বের স্ট্র্যাটেজিক রিলেশনশিপে, এটা একটা ভালো অথবা মন্দ এটা আরেকটা ব্যাপার, কিন্তু পুরো বিশ্বের স্ট্র্যাটেজিক কৌশলগত রিলেশনশিপে একটা নূতন চমক আসছে। নূতন চমক আমি বলবো না, নূতন চেঞ্জ আসছে। একটা হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে ন্যাটো গঠিত হয়েছিল, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সেইটার থেকে সেটা প্রায় এখন অপাঙ্ক্ত করে দেওয়ার দিকে তিনি চলছেন। ইউরোপীয় দেশগুলোর সাথে সম্পর্ক তিনি শিথিল করার চেষ্টা করছেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক, সেটার অবশ্য অনেক রহস্য আছে, কী কারণে তার সাথে, মানে স্ট্র্যাটেজি ছাড়া অন্য কী কারণ থাকতে পারে, যাই হোক তার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছেন, এই দিকগুলো আছে। এবং তিনি যে শুল্কগুলো এই পর্যন্ত আরোপ করেছেন, কেবলমাত্র কানাডাকে অবমাননা করে, তাদের সার্বভৌমত্ব সম্পর্কে অবমাননা করে, যে তোমরা আমাদের যুক্তরাষ্ট্রের সাথে জয়েন হয়ে যাও ইত্যাদি কথা বলেছেন। কানাডা এবং তার 2 প্রতিবেশী, দক্ষিণের প্রতিবেশী মেক্সিকোর উপরে হিউজ পরিমাণে শুল্ক আরোপের নীতি ঘোষণা করে, তা না, তিনি অন্যান্য যেসব শুল্ক প্রস্তাব করছেন বা অলরেডি ঘোষণা করছেন, তার দ্বারা পুরো ইউরোপ, জাপান, সাউথ কোরিয়া এরাও ক্ষতিগ্রস্ত হবে। চীন তো আছে, এডিশনালি আছে, কিন্তু এগুলো ফলে তার মিত্র রাষ্ট্রগুলো, ফলে পুরো বিশ্বের যে সামরিক ইত্যাদি অ্যালাইনমেন্ট, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ছাড়ো,
এবং অন্যান্য সাউথ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, জাপানের সাথে সম্পর্ক, এগুলোতে নতুন একটা মোড় নেওয়ার সম্ভাবনা দেখা দেয়। এটা একটা দিক। মধ্যপ্রাচ্যের ব্যাপারে বাইডেন প্রশাসন আমলে মানে বলতে গেলে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছিল নেতানিয়াহুকে। তারা যাচ্ছে তাই গাজাকে ধ্বংস করতে দিয়েছে, তাদেরকে যত অস্ত্র যত দরকার তা সাপ্লাই দিয়েছে, তার চাইতে বেশি এডিশনালও দিয়ে গেছেন তিনি। ইনি এসে গাজাকে একবার দখল করার কথাই বলছেন। কিন্তু ভার্চুয়ালি অনেকে যেটা জানে না, পর্দার অন্তরালে বাইডেন প্রশাসনই এমন একটা করেছিল, ব্যক্তিগতভাবে দখল করার কথা। তার হান্টার বাইডেন নামে তার একটা পুত্র আছে, কুপুত্র, তাকে দিয়ে দখল করার কথা তিনি বলেন নাই। কিন্তু ঘটনা ওইটাই, ইসরায়েল দখল করবে গাজা ভার্চুয়ালি, এবং পশ্চিম তীরও সেই দিকে যাচ্ছে। 10-20টা লোকের উপরে নিষেধাজ্ঞা তিনি আরোপ করেছিলেন, কিন্তু ওই দিকেই ঘটনা ছিল। এই নিয়ে একটু একবার স্পষ্ট বলছেন, তিনি বলেন নাই। কিন্তু এর থেকে উনি কম ভিসাস না, সম্ভবত আরও ভয়ঙ্কর নীতি তিনি করেছেন। ফলে মধ্যপ্রাচ্যে এই একটা নতুন ঘটনা ঘটছে। সব মিলে অভিবাসন নিয়েও তো তিনি একটা খেপাটে আচরণ করছেন। ব্যাপার হচ্ছে কি, যুক্তরাষ্ট্র তো আনলিমিটেড। আপনি আমি যুক্তরাষ্ট্রে এসে গেছি তো বলে আমি এসে গেছি, ট্রেনের ভিতরে আর জায়গা নেই, এটা বলা টেন্ডেন্সিটা আমাদের এইরকম। কিন্তু ঘটনা হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বেশ নাজুক পরিস্থিতি কয়েক বছর থেকে। এই বোধে আনলিমিটেড লোককে তারা এভাবে আসতে দিতে পারছিল না। এইটা নিয়েই তো ট্রাম্প জয় হলেন। মূলত 1 নম্বর হচ্ছে ইমিগ্রেশন পলিসি, 2 নম্বর অর্থনীতি টিকছে। এই দুটা যদি না হতো তাহলে তো কামালা হ্যারিস বা বাইডেনের অন্য কেউ ওনারা জয় করছেন। তো ইউরোপে যে আপনার রিঅ্যালাইনমেন্ট হচ্ছে, এই যে ইউক্রেনের সাথে যুদ্ধ যদি উনি শান্তি করতে পারেন, সেখানে আর যাই হোক না কেন লাভবান হবে একদিকে রাশা যেটা চেয়েছিল, বাইডেনের কাছে চেয়েছিল তারা, তোমরা আমাদেরকে লিখে দাও, বলে দাও যে ইউক্রেনকে ন্যাটোতে নিতে পারবে না, তাহলে যুদ্ধ হতো না। যুদ্ধ শুরু হওয়ার 1-2 সপ্তাহের মধ্যে তার ডিফেন্স মিনিস্টার কিয়েভে গিয়ে বলেছিলেন এই যুদ্ধের প্রধান উদ্দেশ্য হচ্ছে রাশাকে দুর্বল করা। অসতর্ক মুহূর্তে ভদ্রলোক বলে ফেলেছিলেন, কিন্তু ঘটনা ওইটা। ফলে তারা যদি এটা না করতো, তাদের কিয়েভ বা ইউক্রেন আসল না, বা সভ্যত উক্রেন না, আসল কথা হচ্ছে তারা রাশাকে দুর্বল করার পলিসি হিসেবে, এইদিকে রাশাকে ওইদিকে চীনকে তাদের টার্গেট। এইটা যখন মানে আপনার ইঙ্গিতে থেকে সময় শেষ করতে হবে, তো সেই কারণে মানে তারা ওই করেছে। তো এখন ইউক্রেনে যুদ্ধ শেষ হলে হবে, কিন্তু ইউক্রেনে যে বিপুল পরিমাণে রেয়ার খনিজ সম্পদ বিরল, সেগুলো চুক্তি করে নিচ্ছেন তিনি, এবং সেটার কালে এই দেশ উপকৃত হচ্ছে। তো ওভারঅল যুক্তরাষ্ট্রে বা পৃথিবীর বৈশ্বিক ব্যবস্থায় একটা ট্রাম্প পরিবর্তন আনছেন। আপাত দৃষ্টিতে সম্ভবত যুক্তরাষ্ট্রে একটা মন্দা আসতে পারে, কিন্তু তার নীতির ফলে দ্রব্যমূল্য অনেক বাড়বে বলে প্রায় সব অর্থনীতিবিদ বলছেন। কিন্তু অ্যাট দি এন্ড অব দি ডে এমন হতে পারে যে 1-2 বছর পরে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ইমপ্রুভ করবে। 1-2 নম্বর শত বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি বিদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসতে পারে বা এখানে ইনভেস্ট হতে পারে এই তার চাপের কারণে। ফলে হয়তো সম্ভবত যুক্তরাষ্ট্রের বিদেশ নির্ভর বা চীন শতকরা 80টা জিনিস সাপ্লাই দেবে অন্যান্য দেশ থেকে, এটা অনেকাংশে যুক্তরাষ্ট্র হতে পারে। ওভারঅল ট্রাম্পের নীতি মানে আমরা যারা প্রগ্রেসিভ লোকটিকে বিশ্ব থেকে আসি, তারা ট্রাম্পের চাইতে রিপাবলিকান পার্টির চাইতে ডেমোক্রেটিক পার্টির বেশি সমর্থন করে থাকে জেনারেলি, এবং তাতে করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ডেমোক্রেটিক পার্টির যে মেডিকেয়ার সোশ্যাল সিকিউরিটি এগুলো থাকে, এই সরকার আসলে এই তারা কমিয়ে দেওয়ার অলরেডি প্ল্যান করছে। এটা একটা ক্ষতির দিক আছে, কিন্তু এটা বাদ দিলে ইমিগ্রেশনের দিক আছে। এটা বাদ দিলে ওভারঅল বিশ্ব ব্যবস্থা একেবারে স্পষ্টভাবে আমরা মানে জ্যোতিষী না হয়ে ভবিষ্যৎবাণী করা যায় ট্রাম্পের নীতির ফলে বৈশ্বিক ব্যবস্থা সম্পূর্ণ একটা উলট পালটের মুখে দাঁড়িয়ে আছে। মিডল ইস্টও একটা ভয়ঙ্কর চেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে, এবং মিডল ইস্টের মানে রাজতন্ত্রগুলো এবং এই অনির্বাচিত সরকারগুলা এবং অগণতান্ত্রিক সরকারগুলা,
এগুলা প্রত্যেকটা দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, সৈন্য আছে, ফলে এদের ডিকটেশন ছাড়া তারা খুব বেশি এদের মানে নিজেরা স্বাধীন কোনো পলিসি নিতে পারবে না। ওভারঅল একটা নতুন বৈশ্বিক ব্যবস্থা একদিকে। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, যেহেতু সময় স্বল্পতা, সময় থাকলে আরও অনেক কিছু আপনার কাছে জানার সুযোগ ছিল, জানতে পারতাম। পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আবারও জানবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দিলেন। দর্শক, আমরা চ্যানেলের উত্তর আমেরিকা স্টুডিওতে আজকে আমাদের অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ। কথা বলছিলেন সংবাদপত্রের এই সপ্তাহ, পাশাপাশি সমসাময়িক রাজনীতি, ভূ রাজনীতি এবং ট্রাম্পের প্রশাসন, নীতি, অভিবাসন, সার্বিক বিষয় নিয়ে। আগামী সপ্তাহে আবারও নতুন অতিথি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকুন, সবাইকে শুভকামনা।